আমার আওয়াজটা আশা করি ক্লিয়ার আছে সবার। হ্যাঁ ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কেমন ম্যাম, আছেন ক্লিয়ার আছে। সবাই? হ্যালো, ভালো, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের। আচ্ছা, আমরা আজকে আগের দিনের ক্লাসটারই কন্টিনিউয়েশন করছি অবভিয়াসলি। আমরা আগের দিনকে শুরু করেছিলাম হচ্ছে চাইল্ডহুডের ডায়েটারি ম্যানেজমেন্ট সম্পর্কে শুরু করেছিলাম। তো আগের দিনকে আমরা যেটুকু জেনে কি কি ছিল, অর্থাৎ মাদার্স মিল্ক বা হিউম্যান মিল্কে কি কি অ্যাডভান্টেজ। ম্যাম সাউন্ড প্রবলেম হচ্ছে। ম্যাম সাউন্ড আসছে না। তো যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম যে হিউম্যান মিল্ক বা মাদার্স মিল্কের মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা কি শুরু করব যে অ্যাডভান্টেজ তো পড়লাম, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আহ মানে বিশেষ কিছু সিচুয়েশনে আর কি একজন বাচ্চা সে ব্রেস্ট মিল্ক পাচ্ছে না। হুম, সেরকম সিচুয়েশনস গুলো কি হতে পারে? ধরুন মায়ের কোনো একটা সমস্যা হয়েছে, কোনো অসুস্থতা হয়েছে, যে কারণে তার এমন কোনো মেডিসিন চলছে, কেউ আনমিউট হয়ে গেছেন বোধহয়, মিউট রাখবেন। যে কারণে তার হয়তো এমন কিছু মেডিসিন চলছে যার কারণে তিনি ব্রেস্ট ফিড করাতে পারবেন না। ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে। সেকেন্ডলি হতে পারে যদি লং টাইমে উনি স্টেরয়েড নিয়ে থাকেন, সেক্ষেত্রেও অনেক সময় ব্রেস্ট ফিডিং এ প্রবলেম দেখা যায়। নেক্সট, মা যদি কোনো কারণে বাইরে যাচ্ছেন, বাড়ির অনেকটা সময় যদি তাকে বাড়ির বাইরে থাকতে হয়, হুম, সেক্ষেত্রেও বাচ্চার ক্ষেত্রে ফিডিং করানোটা ডিফিকাল্ট হয়। এছাড়াও দেখা যায় যে মিল্ক সিক্রিশন যদি কম হয়, অর্থাৎ মা যদি ম্যালনারিশড হন, তাহলে মিল্ক সিক্রিশন যদি কমে যায় তাতে প্রবলেম। সেই যে পিরিয়ডটা, অর্থাৎ এই যে ল্যাকটেটিং পিরিয়ডটা, এই সময় যদি প্রচন্ড লেভেলের ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা প্রচন্ড স্ট্রেস এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, তাতেও কিন্তু মিল্ক সিক্রিশন কমে যেতে পারে। এই সবকিছুর কারণে যদি বাচ্চা প্রপারলি মিল্ক না পায়, মানে ফিড করতে না পারে, তখন বাচ্চাকে দিতে হয় কাউজ মিল্ক। ঠিক আছে, যে কাউজ মিল্কটাকে বলা হয়ে থাকে টপ মিল্ক। যখন বেবিকে সেটা দেওয়া হয় তাকে বলা হয় টপ। ঠিক আছে, টপ মিল্ক বলা হয়। এই টপ মিল্কে কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যেতে পারে। ফার্স্ট হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচারটাকে ম্যাচ করানো প্রয়োজন, কারণ যখন হিউম্যান মিল্ক নিচ্ছে তার যে টেম্পারেচার এবং যখন অ্যানিমাল মিল্ক নিচ্ছে তার টেম্পারেচার দুটো সেম নয়। তাই সেই টেম্পারেচারটাকে ম্যাচ করানোটা দরকার হয়। খুব গরম নয়, একদম রুম টেম্পারেচার নয়, একটা নর্মাল টেম্পারেচারে মিল্কটা যদি থাকে তবে সেটা বাচ্চার পক্ষে সেই রকম অ্যাকসেপ্টেবল জায়গায় আসতে পারে। নেক্সট হতে পারে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির ক্ষেত্রে কি দেখা যায়? কাউস মিল্ক অনেক বেশি থিকার কম্পেয়ার্ড টু হিউম্যান মিল্ক। থিকার হওয়ার কারণে সেখানে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, স্যাচুরেটেড ফ্যাট বেশি। হুম, কেন কনসিস্টেন্সি বেশি? যদি স্যাচুরেটেড ফ্যাট বলি সেটা বেশি থাকছে, আচ্ছা, ক্যালসিয়াম বেশি থাকছে, আচ্ছা, ভিটামিন সি নেই সেখানে, কার্বোহাইড্রেট বেশি থাকছে। ঠিক আছে, এই কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ দেখা যায় কাউস মিল্কে, এবং তার সাথে সেটা অনেক বেশি মোটা হচ্ছে। তাই এটাকে আগে ডাইলিউট করতে হয়, পরিমাণ মতন জল মিশিয়ে ডাইলিউট করতে হয়, কনসিস্টেন্সিটা ব্রেস্ট মিল্কের মতন কিছুটা কাছাকাছি রাখতে পারলে সেটা বেটার হয়। তার জন্য কি রকম ভাবে জল মেশানো যেতে পারে? 3:1 রেশিওতে জল মেশানো যেতে পারে। এইভাবে কনসিস্টেন্সির একটা প্রবলেম দেখা যায়। আরেকটা প্রবলেম হচ্ছে হাইজিনের। হাইজিনের ক্ষেত্রে কি প্রবলেম দেখি?
যখন আমরা হিউম্যান মিল্কের ক্ষেত্রে বলেছি যে এটার জন্য ম্যাম জল জল স্টেরিলাইজেশন এক ভাগ, প্রয়োজন। জল এক ভাগ, জল জল এক এক ভাগ। ভাগ, এক ভাগ, হ্যাঁ। তো হাইজিনের ক্ষেত্রে যেটা বললাম যে আমরা হিউম্যান মিল্ক পড়ার সময় দেখেছিলাম যে হিউম্যান মিল্ক হাইজিনিক্যালি অনেক বেস্ট হচ্ছে, কারণ তার স্টেরিলাইজেশনের দরকার নেই, কোনো বাটি চামচ ঘটি বাটি কিচ্ছুর প্রয়োজন হচ্ছে না। বাট কাউজ মিল্ক যখন বাচ্চাকে দেওয়া হচ্ছে তখন কিন্তু তার এগুলোর দরকার হচ্ছে। যে পাত্রে দুধটা গরম করা হচ্ছে, যে বাটির মধ্যে রাখা হচ্ছে, বা কোনো ফিডিং বোতলে যদি রাখা হচ্ছে, বা ঝিনুকের মধ্যে, যার মাধ্যমেই বাচ্চাকে ফিড করানো হচ্ছে, সেইটাকে আগে ভালো করে স্টেরিলাইজ করা দরকার। মানে গরম জলে 10-15 মিনিট ধরে অন্তত সেটাকে আগে ভালো করে ফুটিয়ে নেওয়াটা দরকার, যাতে করে সেটা স্টেরিলাইজ হতে পারে। কারণ কাউজ মিল্ক থেকে সেই ইমিউনোগ্লোবিউলিনস কিন্তু পাচ্ছে না, হিউম্যান মিল্ক থেকে পাচ্ছিল। তাই যেহেতু ইমিউনোগ্লোবিউলিনস পাওয়া যাচ্ছে না, তাই বডির ইমিউনিটি কিন্তু অনেকটা কম রয়েছে। সেই জায়গা থেকে আমার হাইজিন এবং স্টেরিলাইজেশনটাকে মেনটেন করতে হচ্ছে। তো এই তিনটে বেসিক ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাই যদি বাচ্চাকে কাউজ মিল্ক দেওয়া হয়। ঠিক আছে, এইটা বোঝা গেল। এটার মধ্যে কারোর কোনো প্রশ্ন? বেশ, এটা ম্যাম কতদিন কি জন্য? পানি হ্যাঁ, মেশানোর বলুন। বিষয়টা কি বলেন? পানি 3:1, মানে 3 ভাগ যদি দুধ হয় তাহলে 1 ভাগ জল মেশানো যেতে পারে। ঠিক আছে, আর এবার ম্যাডাম ওই কাছাকাছি দেখা যায়। কনসিস্টেন্সিতে যে হুম, হুম। ক্যালসিয়ামের পাশে সিটা আছে ওটা কি? ভিটামিন সি। ভিটামিন সিটা কম থাকে না, ভিটামিন সি কম থাকে না, রাদার থাকে না বললেই চলে। ভিটামিন সি একদমই থাকে না, যেহেতু ওটাকে ফোটানো হচ্ছে। এই ফ্যাক্টরস গুলো আমরা দেখতে পাই। ওকে, এটা কতদিন অব্দি এই প্রবলেমটা চলতে পারে? 6 মাস পর্যন্ত। কারণ 6 মাসের পরে বাচ্চা কিন্তু শুধুমাত্র এই কাউজ মিল্ক মানে মিল্কের উপরে ডিপেন্ড করে থাকছে না, তারপরে তাকে বাইরের খাবার দেওয়া হয়। এই যখন বাইরের খাবার দেওয়া হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় উইনিং। উইনিং প্রসেসটার নাম হচ্ছে উইনিং। আর যে খাবারটা দেওয়া হয় তাকে বলা হয় উইনিং ফুড, বা বাংলায় তোলা খাবার বলা যেতে পারে। হুম, 6 মাস বয়সের পরে বাচ্চাকে যখন আস্তে আস্তে শক্ত খাবারে বা নর্মাল খাবারে অভ্যস্ত করানোর যে প্রসেসটা চলছে, সেটাকে বলা হয় উইনিং। ঠিক আছে, এই উইনিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি হচ্ছে? বাচ্চার দাঁতের গঠন সুগঠিত হচ্ছে, তার জ লাইনটা আরো বেশি মজবুত হচ্ছে, আরো সুগঠিত হচ্ছে, এবং সে বিভিন্ন ধরনের খাবার যখন টেস্ট করছে, তার টেস্ট বাডস যেগুলো, অর্থাৎ আমাদের জিভে যে স্বাদ করক গুলো থাকে, সেইগুলো এনহ্যান্স হচ্ছে। সে বিভিন্ন রকমের স্বাদকে আইডেন্টিফাই করতে পারছে, খাবারের গন্ধ সেটাকে আইডেন্টিফাই করতে পারছে। হুম, এটা 6 মাসের পর থেকে করা হয়ে থাকে। তাই জন্যই 6 মাস বা 7 মাসে বাচ্চাদের ওই রাইস সেরিমনি হয়, অন্নপ্রাশন দেওয়া হয়, কারণ সে প্রথমবার ভাত খাবে। ভাত মিন্স তাকে সলিড খাবার দেওয়া হবে। এবার সব সলিড খাবারের মধ্যে ভাত হচ্ছে সব থেকে নরম খাবার বলা যেতে পারে, চটজলদি যেটা পাওয়া যাবে। হুম, একদম নরম খাবার, যেটাকে আমরা সফট ডায়েটের সাথে তুলনা করতে পারি। সেই জন্য ভাতটাকে দেওয়া হয়ে থাকে। এই উইনিং এর ক্ষেত্রে আবার কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। ঠিক আছে, কিরকম? উইনিং এর আবার 3টে স্টেজ রয়েছে। হুম, মানে কিভাবে খাবারটাকে দেওয়া হবে, কনসিস্টেন্সিটা কিরকম হবে উইনিং এর। প্রথমে লিকুইড লিকুইড দেওয়া হচ্ছে, আর আনস্ম্যাশড। যা কিছু লিকুইড জিনিস, সেটা তাকে দেওয়া যেতে পারে, ফলের রস হতে পারে, ডাল হতে পারে, যে কোনো জিনিস, কিন্তু সেটা আনস্ম্যাশড হতে হবে, ওই কাইন্ড অফ ফুল ফ্লুইড ডায়েটের মতো। এইরকম লিকুইড জিনিস তখন তাকে ধীরে ধীরে অভ্যস্ত করানো হলো। তারপরে কি হলো? সফট আর স্ম্যাশড। তারপরে কি হচ্ছে? খাবার সেদ্ধ করে, ধরুন সবজি সেদ্ধ করে সেটাকে ভালোভাবে চটকে সেইটাকে দেওয়া হলো, বা নরম কোনো ফল, সেইটাকে পরে দেওয়া যেতে পারে, যেটাকে হচ্ছে সফট অ্যান্ড আনস্ম্যাশড।
নরম কোনো ফল যেটাকে খুব বেশি চিবোতে হবে না, সেরকম পর্যায়ে তাকে আনস্ম্যাশড ফুড দেওয়া যেতে পারে, যে সেটা খেলেই গলে যাবে, যেরকম কলা বা সবেদা, পাকা পেঁপে, এগুলোর কি হচ্ছে, খুব বেশি চটকানোর দরকার হচ্ছে না বা অনেক কষ্ট করে চিবিয়ে খেতে হচ্ছে না। সেই জন্য তাকে সফট দেওয়া হচ্ছে, বাট দ্যাট শুড বি আনস্ম্যাশড। এবং তারপর যখন তার দাঁতের গঠন সুগঠিত হয়েছে, তারপরে তাকে নর্মাল ফুডের মধ্যে আস্তে আস্তে অভ্যস্ত করানো হবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে সবার? গুড। এবার কতটা পরিমাণে দেওয়া যেতে পারে সেটা একটা ফ্যাক্টর। আমরা কত মাস বয়স থেকে বলছি? 6 মাস বয়স থেকে বাচ্চাকে আমি উইনিং ফুড দিচ্ছি। এই যে 6 মাস থেকে 7 মাস, সেই সময় যদি লিকুইড ফুডে আসি, কতটা দেওয়া হতে পারে? সারাদিনে সে কিন্তু ব্রেস্ট ফিড করছে, ব্রেস্ট ফিডের সাথে আলাদা করে এইগুলো দেওয়া হতে পারে 20 ml, এক্সট্রা 20 ml তাকে দেওয়া হলো, জলের সাথে মিশিয়েই হয়তো দেওয়া হলো। 6-7 মাস বয়সে তাকে এতটা দিলাম। তারপরে 5 ml করে বাড়াতে পারি, 25 ml ইন্ট্রোডিউস করলাম। 7-8 মাস বয়সে 25 ml ইন্ট্রোডিউস করলাম। এবং তারপরে 30 ml ইন্ট্রোডিউস করলাম। আমার অডিও ভিডিও কি দেখা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? এখন ঠিক আছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো যেটাতে আমরা ছিলাম, না কো-হোস্ট আছে এখানে, সেই জন্যই আমার ভিডিও কিছু হবে না। ম্যাম ছোট স্ক্রিনে চলে আসছে। ছোট স্ক্রিন, ওটা আপনি ওখানে ক্লিক করুন, আমার স্ক্রিনটার পাশে দেখুন একটা স্কোয়ার মতন পাবেন, একটা বক্স পাবেন ছোট, ওটাতে ক্লিক করুন, ফুল স্ক্রিন হয়ে যাবে। এসছে? হ্যাঁ ম্যাম, বড় স্ক্রিন হয়েছে, পিন করলে হয়েছে। হুম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটাতে ছিলাম, অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই ঘেটে গেল। তো লিকুইড ফুডের কথায় যেটাতে ছিলাম, ধরুন 6-7 মাস বয়সে 20 ml দেওয়া হচ্ছে। তারপরে 7 থেকে 8 মাসে, আচ্ছা কেউ কোথাও আনমিউট রয়েছেন, একটু মিউট করুন, 25 ml। এইভাবে কিন্তু এক একটা মাসে আমরা 5 ml করে করে ইনক্রিজ করতে পারি লিকুইড ফুড ইনটেকটা। কেউ আনমিউট রয়েছে, প্লিজ মিউট করে রাখুন। লিকুইড ফুডটাকে বাড়াতে পারি, ঠিক আছে? কারণ লিকুইড ফুড মানে কি? ফলের রস বা জল, জল জাতীয় যে জিনিসগুলো, সেগুলো, যে কোনো কিছু। এইটা গেল। এবার যদি আসি সফট আর স্ম্যাশড ফুড, সফট আর স্ম্যাশড ফুড যেটা, সেটা কতটা করা যেতে পারে? সফট আর স্ম্যাশড, এইটা প্রথমে দেওয়া হচ্ছে 2 টিস্পুন। ঠিক আছে, 6-7 মাস বয়সে ম্যাক্সিমাম 2 টিস্পুন দেওয়া হলো। এই সফট অ্যান্ড স্ম্যাশড ফুডের মধ্যে সবকিছু বয়েলড করে, আর এই সময় মাথায় রাখতে হবে কিন্তু বাচ্চাকে কোনো কাঁচা খাবার খাওয়াবো না। সবটাই বয়েলড, ভালোভাবে পারফেক্টলি বয়েলড হতে হবে, তবেই সেটা খাওয়ানো যাবে। যদি সবজি খাওয়ানো হয় তো সেটা পারফেক্টলি আগে বয়েল হতে হবে। তো সেই বয়েল করে তারপরে সেটাকে ভালো করে চটকে নিয়ে সেইটাকে স্ট্রেন করে নেওয়া হলো। সেটাকে আগে ভালো করে স্ট্রেন করে নিতে হবে, স্ট্রেন করার পরে দেন সেটা বাচ্চাকে দেওয়া হলো। 2 টিস্পুন, 2 টিস্পুন থেকে গ্রাজুয়ালি 3 টিস্পুন, সরি, গ্রাজুয়ালি 2 টিস্পুন করে বাড়াবো, অর্থাৎ 4 টিস্পুন, দেন 6 টিস্পুন, দেন 8 টিস্পুন। এইভাবে গ্রাজুয়ালি তার খাবারেরটা পরিমাণটাকে বাড়াতে পারি। এই সেম জিনিসটা আমি সফট অ্যান্ড আনস্ম্যাশড যে ফুড আইটেম, সেক্ষেত্রেও কিন্তু এই সেম প্যাটার্নটাকে ফলো করা যেতে পারে। ঠিক আছে,
এবং তারপরে ফাইনালি সে যখন নর্মাল ডায়েটে অভ্যস্ত হচ্ছে। নর্মাল ডায়েটের ক্ষেত্রে আর খুব একটা কিছু রেকমেন্ডেশন থাকে না, মানে এতটুকু না দিলে বাচ্চার হবেই না এরকম ব্যাপার বলতে পারি না, কারণ সেই সময় যতদিনে বাচ্চা নর্মাল ডায়েটে অভ্যস্ত হচ্ছে ততদিনে সে মোটামুটি ভাবে বুঝতে শিখেছে বা মানে এক্সপ্রেস করতে শিখেছে যে তার কখন পেটটা ভরে যাচ্ছে। তো সেই অবস্থায় তাকে খাওয়াটা বন্ধ করিয়ে দিতে হবে। উইনিং প্রসেসের এটা ভীষণ ইম্পর্টেন্ট যে বাচ্চাকে জোর করে কিছু খাওয়াবো না। হুম, মানে সে খেতে চাইছে না, খেতে পারছে না, তারপরেও তাকে জোর করে কোনো খাবার খাওয়ানো উচিত নয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মায়েরা না বুঝে ইদার জোর মানে বেশি খাইয়ে ফেলেন বা কম খাইয়ে ফেলেন, যার কারণে বাচ্চাদের আবারও কিছু কমপ্লিকেশনস শুরু হয়। হুম, সেই কমপ্লিকেশন গুলো কি, যেটাকে আমরা চাইল্ডহুড ডিসঅর্ডার বলতে পারি, চাইল্ডহুড প্রবলেমস বলতে পারি। একটা হচ্ছে ফেলিয়ার টু থ্রাইভ, ইন শর্ট এটাকে আমরা বলছি এফটিটি। আচ্ছা, ফেলিয়ার মানে জানি ব্যর্থতা, থ্রাইভ মানে হচ্ছে বেড়ে ওঠা, গ্রোথ। তো গ্রোথে যখন বাধা সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় এফটিটি। যখন বাচ্চার গ্রোথ প্রপারলি হচ্ছে না, কখন হবে না? যখন তাকে কম খাওয়ানো হচ্ছে। না বুঝে যদি বাচ্চাকে কম খাওয়ানো হয় অথবা আহ এমন কিছু জিনিস খাওয়ানো হচ্ছে যেটা এক্সেস ডাইলিউটেড হয়ে গেছে, সেম ওটা কাউজ মিল্কের ক্ষেত্রেও হতে পারে। যখন আমি ডাইলিউট করছি সেটা যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডাইলিউট হয়ে যায় তাহলেও সমস্যা। বেশি ডাইলিউট, বেশি যদি ঘন থাকে তাতেও প্রবলেম, তাতেও বাচ্চার ভমিটিং হবে। আর যদি কম ডাইলিউট হয়ে যায় তাহলে ম্যালনিউট্রিশন তৈরি হতে পারে। ঠিক আছে, তো এই কারণে ফেলিয়ার টু থ্রাইভ এর মতন একটা প্রবলেম দেখা যেতে পারে। নেক্সট প্রবলেম কি দেখা যেতে পারে? গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স, ইন শর্ট যেটাকে বলা হচ্ছে গড়। গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স মানে গ্যাস্ট্রো মানে কি? স্টামাক, ইসোফেগাল মানে ইসোফেগাস, রিফ্লাক্স মানে বেরিয়ে আসছে। তো গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স মানে যখন স্টামাক থেকে অ্যাসিডিক কিছু থ্রু ইসোফেগাস মুখ থেকে বেরিয়ে আসছে, সেটাকে বলা হয় গড়। এটাও হতে পারে ওই ওভারফিডিং এর জন্য। হুম, অথবা বাচ্চাকে যদি প্রপারলি মানে প্রপার পজিশনে রেখে যদি ফিড করানো না হয়, বাচ্চা হয়তো ভীষণ দৌড়াদৌড়ি করছে, কোনো রকমে তাকে জোর করে খাইয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা সিচুয়েশন যদি হয়, অথবা বাচ্চা একদম শুয়ে রয়েছে, হুম, তখন বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। কেউ আনমিউট হয়েছে, মিউট রাখুন প্লিজ। সেই পজিশনে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, তাতেও এই সমস্যাটা আসতে পারে। একটা প্রপার পজিশন বলতে কি বোঝা যেতে পারে? এই পজিশনটা পুরো 90 ডিগ্রিও নয় আবার 30 ডিগ্রিও নয়, মোটামুটি 60 ডিগ্রি অ্যাঙ্গেল যেটাকে বলা হয়। 60 ডিগ্রি অ্যাঙ্গেল যেটাকে আমরা বলতে পারি, সেরকম একটা পজিশনে রেখে কিন্তু বাচ্চাকে খাওয়ানো যেতে পারে, যদি সে তখনও বসতে না শিখে। যদি বসতে শিখে যায় তাহলে নর্মালি তাকে খাওয়ানো যেতে পারে, কিন্তু পজিশনটা খুব ম্যাটার করে গড়ের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা কি দেখতে পাই, সেটা হচ্ছে কনস্টিপেশন। ঠিক আছে, কনস্টিপেশনের প্রবলেমটা কখন দেখা যায়? এক তো বাচ্চা যদি জল না খায়, সেটা তো অবশ্যই। সেকেন্ড হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা যদি বেড়ে যায়, মানে এই পাউডার্ড মিল্ক থেকে ক্যালসিয়াম যেটা সে পাচ্ছে, অনেকটা পরিমাণে ক্যালসিয়াম যদি তার বডিতে আসে, অতটা পরিমাণ ক্যালসিয়াম বডি অ্যাবজর্ব করতে পারছে না, ডাইজেস্ট করতে পারছে না, সেটা বডিতে ক্যালসিয়াম সোপ ফর্ম করে, মানে হার্ড হয়ে যায়, যেটা কনস্টিপেশন মানে স্টুলকেও হার্ড করে দিতে পারে। ঠিক আছে, সেই একটা প্রবলেম দেখা যেতে পারে। আচ্ছা, আর আমরা দেখতে পারি মোটামুটি ভাবে কোলিক পেন দেখা যায়, পেটে ব্যথা হচ্ছে, বাচ্চা হঠাৎ হঠাৎ করে কেঁদে উঠছে, মানে কান্নায় কুঁকড়ে যাচ্ছে প্রায় একেবারে, সেরকম একটা অবস্থা হতে পারে। এটা কখন হয়? যদি ওকে
তার ডাইজেশন ঠিক না থাকে। ঠিক আছে, ডাইজেশন যদি ঠিক হয় বা তার হয়তো পেট ফাঁপা হয়েছে, ফ্ল্যাটুলেন্স হচ্ছে, হ্যাঁ, পেট ফাঁপছে, সেরকম সিচুয়েশনেও এই কোলিক পেন দেখা যেতে পারে। তো মোটামুটি এইগুলো গেল পুরোটাই ইদার ওভার ফিডিং হলে অথবা ডাইজেশন ঠিক না হলে। ঠিক আছে, আর এই যে এইগুলো, ঠিক আছে, ফেলিয়ার টু থ্রাইভ এর মতন, মানে ফেলিয়ার টু থ্রাইভ কখন হচ্ছে, যখন প্রপারলি তাকে নিউট্রিয়েন্টস দেওয়া হচ্ছে না। ফেলিয়ার টু থ্রাইভ এর মতন আরো একটা প্রবলেম বাচ্চাদের দেখা যেতে পারে, দ্যাট ইজ প্রোটিন, এনার্জি, malnutrition, বা ইন শর্ট পিইএম। আচ্ছা, প্রোটিন পড়ানোর সময় কি পিইএম নিয়ে আলোচনা করেছিলাম? প্রোটিনের সময় কি পিইএম এর কথা বলেছিলাম আমরা? Yes, ma'am. ওকে, ভেরি গুড। তাহলে তো আমরা সেখানে জেনেছি যে পিইএম মানে কেন এটা ম্যালনিউট্রিশন রিলেটেড। পিইএম এরও আবার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লেট উইনিং। 6 মাস পেরিয়ে গেছে, তারপরেও বাচ্চাকে উইনিং ফুড দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর উপরেই ডিপেন্ড করিয়ে রাখা হচ্ছে। তাতে কি হবে, বাচ্চার ন্যাচুরালি কিন্তু সব নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হচ্ছে না, তখন তার ম্যালনারিশমেন্ট হতে পারে, তখন তার বডিতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যেখান থেকে এনার্জি আসছে দুটোরই ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে। সেকেন্ড, আরেকটা কি হয়, যদি লো সোশিও ইকোনমিক কন্ডিশন আছে কারোর, তো তারা অনেক সময় কি করে, প্রোটিনটার উপরে বেশি জোর দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বোহাইড্রেটটার উপরে বেশি জোর দেওয়া হয়। ভাত, ভাতের ফ্যান, বা মুড়ি বা চিড়ে, এই ধরনের খাবারগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়, বা সাবু, সবটাই কিন্তু কার্বোহাইড্রেট ডেন্স, যেখান থেকে সে এনার্জি পাবে। এই এনার্জিটা কেন দরকার, বাচ্চার যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, তার জন্য যে এনার্জিটা দরকার সেটা সে পেয়ে গেল, কিন্তু প্রপার প্রোটিনটা পেল না, যার কারণে পিএম হতে পারে, কারণ এই সবকটাই কার্বোহাইড্রেট ডেন্স ফুড। ঠিক আছে, সেটার জন্য পিএম হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কতটা খাওয়ানো হবে বাচ্চাকে, এটাও ইম্পর্টেন্ট। প্রয়োজনের তুলনায় যদি কম খাওয়ানো হয়, বা এরকম হতে পারে যে হয়তো একজন যিনি বাচ্চার টেক কেয়ার করছেন, উনি অনেকগুলো কাজ তাকে একসঙ্গে করতে হচ্ছে, এবং সেই অবস্থায় ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে হয় যে তারা এট এ টাইম খেতে চাইছে না। তো সেই মুহূর্তে হয়তো সে যতটুকু খেলো খেলো, পরে আর খেতে চাইলো না, পরবর্তী সময় নেক্সট যে তার খাওয়ানোটা, তার গ্যাপিংটা হয়তো অনেকটা হয়ে গেল, এটাও হতে পারে, যার ফলেও মানে আলটিমেটলি মেন কথা হচ্ছে কম খাওয়ানো। হুম, তো কম খাওয়ানোর ফলে বাচ্চার বডিতে কিন্তু পিইএম দেখা যেতে পারে। এবং তাহলে কি হয়, আমরা দেখেছি পিএম দুটো রকমের হতে পারে, একটা কোয়াশিয়কর আর একটা ম্যারাসমাস। ম্যারাসমাস মানে একদম স্কিনি চেহারা হয়ে যাচ্ছে, মানে হাড় গুলো গোনা যাবে, পুরো পুরো রিবস গুলো পরপর গোনা যাবে, এতটাই রোগা হয়ে যাচ্ছে বাচ্চা। আর কোয়াশিয়করের ক্ষেত্রে কি দেখা যেতে পারে, ইডিমা, অর্থাৎ জল জমতে শুরু করে বডিতে, মুখ, হাত, পা, পেট এগুলো ফুলে ওঠে, বাট আলটিমেটলি নিউট্রিশন কিছু নেই। হুম, এই ধরনের প্রবলেমস গুলো কিন্তু গ্রোথ পিরিয়ডে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল এগুলো? এগুলো ক্লিয়ার হয়েছে? গুড। ম্যাম শেষ পয়েন্টটা একটু বলুন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের শেষ ক্ষেত্রে প্রোটিনের সমস্যা। প্রোটিনের ক্ষেত্রে হচ্ছে, প্রোটিন আমরা সবাই জানি যে গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রোটিন মেজর রোল প্লে করছে। প্রোটিন কি করছে, সেটাকে বানাতে সাহায্য করছে। কিন্তু ধরুন আমি একটা বাড়ি বানাচ্ছি, তাহলে আমি জানি বাড়িটা কিভাবে বানাতে হয়, আমার বন্ধু জানেন, তো আমাকেই লাগবে সেখানে ওই কাজটা করার জন্য, আমাকেই লাগবে। কিন্তু আমার যদি এনার্জি না থাকে, তাহলে আমি ওই কাজটা করতে পারছি না। তার মানে কি, আমার দুটোই লাগবে, যে জানে তাকেও লাগবে, এবং তার ভরপুর এনার্জি থাকতে হবে। ধরুন আমার প্রচুর এনার্জি রয়েছে, কিন্তু আমি কিচ্ছু কাজ জানি না, তাহলে কি আমি সেই কাজটা করতে পারবো? পারবো না। তো আমাদের বডিতেও ব্যাপারটা সেম।
গ্রোথ ডেভেলপমেন্টের জন্য আমার দুটোরই দরকার, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। যদি শুধুমাত্র বাচ্চাকে কার্বোহাইড্রেট ডেন্স খাবারের উপরেই নির্ভর করে থাকতে হয়, তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। প্রোটিন ডেফিসিয়েন্সি হলে তখন না কোয়াশিওকার বা ম্যারিসমাসের মতন প্রবলেম হয়, বিশেষ করে ম্যারিসমাসের মতন প্রবলেম দেখা যেতে পারে, যে এনার্জি হয়তো পাচ্ছে কিন্তু মাসেল লস হয়ে গেছে, পুরো মাসেল ওয়েস্ট হয়ে গেছে বডিতে। ঠিক আছে, ম্যাডাম, গ্যাস্ট্রো ইকোফেন্সি ওটা কি বললেন একবার বলুন? গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স, যখন স্টমাকে রিফ্লাক্স। রিফ্লাক্স মানে বেরিয়ে আসে, ইসোফেগাসের থ্রু দিয়ে স্টামাক অর্থাৎ পাকস্থলীর যে আনডাইজেস্টেড ফুড রয়েছে সেটা যখন বেরিয়ে আসে, এটা ঠিক বমি নয়, কিন্তু অনেক সময় দেখি না আমাদের একটা লিকুইড একটা কিছু উঠে আসছে যখন আমাদের প্রচন্ড ইনডাইজেশন হয়, সেই অবস্থায় একটু একটু অ্যাসিডিক থাকে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স। এটা একটা বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, ওকে ওকে। ম্যাম 7 মান্থ বাচ্চার জন্য তার সঠিক নিউট্রিশনটা যদি সারাদিনের একটু বলে দিতে পারেন। 7 মান্থস বলতে আলাদা কিছু নয়, একটা বাচ্চার প্রপার নিউট্রিয়েন্টসটা আমরা আইডেন্টিফাই করতে পারি যখন তার গ্রোথ, মানে যখন তার হাইট অ্যান্ড ওয়েটটাকে মেজার করা হয়, সেটা আপনারা পেয়ে যাবেন পিডিএফ এর মধ্যেও। হাইট অ্যান্ড ওয়েটটাকে যখন মেজার করা হচ্ছে, যদি সেটা প্রপার থাকে তাহলে বুঝতে হবে যে তার নিউট্রিশনটা প্রপার। এবার এটার জন্য আমরা কিরকম খাবার তাকে দিতে পারি, যারা আনমিউট রয়েছেন একটু প্লিজ মিউট রাখুন। কিরকম খাবার বাচ্চাকে দেওয়া যেতে পারে, একদম ইনিশিয়ালি যদি শুরু করি, যেরকমটা বললাম ফলের রস, ব্রেস্ট মিল্ক নিচ্ছে এবং তার সাথে শুধুমাত্র ফলের রস নিচ্ছে বা ডালের জল নিচ্ছে, এইটুকু জিনিস নিচ্ছে লিকুইড মিডিয়ামের মধ্যে। তারপরে তাকে অভ্যস্ত করানো যেতে পারে কিছু ফর্মুলা ফিড। ফর্মুলা ফিড যেটা মার্কেট থেকে কিনে আনা হচ্ছে সেটাও যেরকম দেওয়া যেতে পারে, এছাড়াও দেওয়া যেতে পারে বাড়িতে বানানো কিছু ফর্মুলা ফুড, যেরকম তার মধ্যে হাই প্রোটিন থাকবে, তার মধ্যে ছোলা থাকতে পারে, হুম, তার মধ্যে মাখানা থাকতে পারে, তার মধ্যে কিছু বাদাম থাকতে পারে, যার যা ইচ্ছা, বাদাম থাকতে পারে যার যেরকম কন্ডিশন সেই বুঝে, কিছু সিডস থাকতে পারে। ঠিক আছে, এই সবকিছুকে ড্রাই রোস্ট করে সেটাকে পাউডার করে রেখে দেওয়া, এটার মধ্যে একটু টেস্ট যোগ করার জন্য যদি আমরা 2-3টে স্ট্র্যান্ডস স্যাফরন কেশরের ইউজ করি সেটাও করতে পারি, আর একটু টেস্টটাকে এনহ্যান্স করতে পারে, কারণ এই যে বললাম বাচ্চার কিন্তু এখন টেস্ট বাডটা ডেভেলপ করে, তো সেটা করা যেতে পারে। এই সবকিছুকে ড্রাই রোস্ট করে রেখে দেওয়া যেতে পারে, যখন খাওয়ানো হচ্ছে বাচ্চাকে তখন সেটা জাস্ট গরম জলের মধ্যে মিক্স করে তারপরে তাকে দেওয়া যেতে পারে। অথবা এই সবকিছু দিয়ে এবং তার সাথে মিষ্টি, এই সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, অন্তত পক্ষে 2 বছর পর্যন্ত যাতে বাচ্চাকে মিষ্টি মানে সুগার সেটা ইন্ট্রোডিউস না করা। ঠিক আছে, যদি মিষ্টি কিছুর একান্তই প্রয়োজন হয় তাহলে খেজুর দেওয়া যেতে পারে, অর্থাৎ ন্যাচারাল সুইটনার যাতে রয়েছে, খেজুর বা কিশমিশ এই ধরনের ন্যাচারাল সুইটনার জাতীয় ফুড বাচ্চাকে দেওয়া যেতে পারে। তো সেরকমই ধরুন সে যখন এবার নিজে হাতে অল্প অল্প করে কামড়ে খেতে শিখছে, তো সেই ড্রাই ফ্রুটস গুলোকেই মিক্স করে তার মধ্যেই হয়তো খেজুর পেস্ট করে দিয়ে সেটার ছোট ছোট লাড্ডু বানিয়ে রাখা যেতে পারে, সেটা বাচ্চাকে দেওয়া হলো। এইগুলোতে কি হবে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে খাবারটা যেন মনোটোনাস না হয়। বাচ্চার জন্য খিচুড়ি ইজ দ্য বেস্ট অপশন, আমি আগের দিনও বলছিলাম। খিচুড়ি যখন তাকে দেওয়া হচ্ছে, বাট রোজই আমি তাকে খিচুড়ি দিচ্ছি সেটা না, কারণ তখন তার খাবারের প্রতি একটা ভীতি চলে আসবে, মানে তখন সে আর খাবারটা এমনিও খেতে চাইবে না। হুম, তো যে জিনিসটা আমি খিচুড়ির ফরম্যাটে দিচ্ছিলাম, মানে ভাত ডাল সবজি খিচুড়ি হিসাবে দিচ্ছিলাম, যখন সে আস্তে আস্তে খাবারটাকে চিবিয়ে খেতে পারছে তখন সেই জিনিসটাকে আমি চিলার মতন করে দিলাম। হুম, একদম অল্প অল্প করে তাকে মুখে দিচ্ছি খাওয়ানোর জন্য, সেটা করা যেতে পারে। আর যদি সে তখনও সফট ফুডের মধ্যে থাকে, যেই এজে সে সফট ফুডের মধ্যে রয়েছে, তখন কি করা যেতে পারে, আমরা আহ কোনো হেলদি ফ্যাট ইউজ করতে পারি। হুম, ঘি, বিশেষ করে ঘিয়ের কথাই বলবো, ঘি ইউজ করা যেতে পারে। এবার ঘিটা কেমন, যেটা রুম টেম্পারেচারেও লিকুইড থাকছে, যেটা সলিড হয়ে যাচ্ছে, দেখবেন অনেক ঘি থাকে একদম পুরো টাইট পুরো সলিড, সেটা নয়, যেগুলো রুম টেম্পারেচারেও লিকুইড থাকছে, এরকম কিছু ফ্যাট আমরা ইউজ করতে পারি বাচ্চার খাবারের জন্য।
অথবা মধু, একদম অর্গানিক মধু যদি হয় সেটাকেও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ নর্মালি যদি আমি ফুড গ্রুপস এর মধ্যে বলি, ফুড গ্রুপস এর মধ্যে সমস্ত সবজি বাচ্চাকে খাওয়ানো যেতে পারে এবং বিভিন্ন সময় তাকে বিভিন্ন কালারের জিনিস যদি মিক্স করে খাওয়ানো হয়, যখন সে আইডেন্টিফাই করতে পারছে কালার গুলো, ধরুন সবুজ জাতীয় কিছু একসাথে বানাচ্ছেন, তার একটা নিজস্ব কালার রয়েছে, লাল জাতীয় কিছু সেটার একটা নিজস্ব কালার রয়েছে। কোনো স্যুপ বানালেন, গ্রিন স্যুপ আলাদা একদিন বানাচ্ছেন, একদিন অরেঞ্জ স্যুপ বানাচ্ছেন, যার মধ্যে সমস্ত লাল জাতীয় জিনিস, সেটা টমেটো হতে পারে, কুমড়ো হতে পারে, এই সব কিছু দিয়ে একটা স্যুপ বানানো হচ্ছে। সেটাকে টেস্টি করার জন্য আমরা তার মধ্যে কিছু সিজনিংস অ্যাড করতে পারি। সেখানে আমরা অল্প আদা অ্যাড করতেই পারি, আদা বাটা, সেটা অ্যাড করতেই পারি সেটাকে টেস্টি বানানোর জন্য, এবং তার মধ্যে আমরা রাখছি হেলদি ফ্যাটস। এই জিনিসগুলো কিন্তু বাচ্চাকে সফট ডায়েটের মধ্যেও ইন্ট্রোডিউস করা যেতে পারে। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? ওকে ম্যাম। ম্যাম বলছিলাম ওই সিড তারপরে বাদাম ওইগুলো সব একসঙ্গে ভিজিয়ে ওই জুস বানিয়ে দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে। আর সেটা আপনি একদম ভালোভাবে ভিজিয়ে রেখে বাচ্চাকে খোলটা ছাড়িয়ে নিতে হবে। চিয়া সিড ফ্লেক্সি সিড ওইগুলো কি দেওয়া যাবে জুসের মধ্যে? এখন দেওয়ার দরকার নেই সেটা। ঠিক আছে। আর আর এটার প্রশ্ন কিছু? বেশ, চাইল্ডহুডটা বোধহয় এখানে পাবেন না। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যখন সে টডলার গ্রুপে চলে গেল, অর্থাৎ প্রি স্কুল এজে চলে এলো। প্রি স্কুল এজ মানে এবার তাকে প্লে স্কুলে দিতে হতে পারে বা তারপরে আস্তে আস্তে সে স্কুলে যাচ্ছে, তখন কিন্তু আর সারাদিন সে বাড়িতে থাকছে না, যে কারণে আপনি সারাদিন ধরে তাকে বিভিন্ন ধরনের খাবার ইন্ট্রোডিউস করতে পারবেন। তখন তার জন্য খুব ইম্পর্টেন্ট কি হয়, তার স্কুল টিফিন। তাকে আপনি প্যাকড লাঞ্চ যেটা দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হয়। এই প্যাকড লাঞ্চটাতে মাথায় রাখতে হয় অন্তত পক্ষে সারা দিনের 1/3 পোর্শন, 1/3 ক্যালোরি যেন সে ওই প্যাকড লাঞ্চটা থেকে পায়। তার জন্য কি হতে হবে, ক্যালোরি ডেন্স হতে হবে। সেকেন্ডলি মাথায় রাখতে হবে প্যাকড লাঞ্চ যখন তাকে দেওয়া হচ্ছে, বাচ্চা একে তো নিজে খেতে চায় না, দ্বিতীয়ত সে যেখানে যাচ্ছে সেখানে তার বয়সী আরো অনেকজন রয়েছে। তাই যখন সে একটা সময় পাচ্ছে, মানে একটা টিফিন আওয়ার্স পাচ্ছে, তখন সে খাবার না খেয়ে সে কিন্তু তার বন্ধুদের সাথে খেলার জন্যই বেশি ব্যস্ত থাকবে, বেশি ইন্টারেস্ট থাকবে তার। তখন তাকে এমন কোনো খাবার যদি আমি দিই যেটা সে পছন্দই করে না, তাহলে সে খাবারটা খাবে না, রাইট? তাই জন্য প্যাক লাঞ্চেও আমরা কিরকম খাবার দিতে পারি, প্যাক লাঞ্চ মানে বাচ্চা তো অলরেডি তখন নর্মাল খাবারে অভ্যস্ত হয়ে গেছে, সেই সময় আমরা তাকে বিভিন্ন রকমের চিলা বানিয়ে দিতে পারি, টিক্কি বানিয়ে দিতে পারি, কালারিং টিক্কি, যে একটু আগেই বললাম কালার ইন্ট্রোডিউস করা, সেরকম কোনো কালারিং টিক্কি তাকে বানিয়ে দিতে পারি ন্যাচারাল কালারের। অথবা ফ্লেভার অ্যাড করা যেতে পারে। কোনোদিন ধরুন এখন শীতকালের সময় কমলা লেবু প্রচুর আসছে, তো অরেঞ্জ ফ্লেভার মানে ন্যাচারাল অরেঞ্জ জুস দিয়ে কোনো প্রিপারেশন বানিয়ে তাকে দেওয়া যেতে পারে, যেটা সময় লাগবে কম, খেতে সময়টা কম লাগবে কিন্তু টেস্টি হবে। আর খুব শুকনো জাতীয় খাবার দেব না, ঠিক আছে? কারণ যদি খেতে খেতে যেটা প্রবলেম হয় আরেকটা, এটা একদম বাচ্চাদেরও হয়, সেটা হচ্ছে চোকিং এর প্রবলেম। তো তাই জন্য খুব শুকনো জাতীয় খাবার দেব না, জল জাতীয় মানে জলীয় খাবার তাকে দেওয়া যেতে পারে, অথবা প্লেন জলের সাথে সাথে আরেক ধরনের কিছু জুস ফরম্যাটেও দেওয়া যেতে পারে, যেটা সে খেতে ভালোবাসে। এই যে একটু আগে বললাম ওই লাড্ডুগুলোও কিন্তু তাকে দেওয়া যেতে পারে টিফিনের জন্য। ম্যাম চোরিং এইগুলো মানে কি? হ্যাঁ, চোকিং মানে হচ্ছে গলায় আটকে যাওয়া খাবারটা, আটকে যাওয়া। যার কারণে শ্বাসকষ্টের সমস্যাও তৈরি হতে পারে যদি খুব বাজেভাবে আর কি হয়, ঠিক আছে? তো এইগুলোকে মাথায় রাখতে হবে যখন আমরা প্রি স্কুলের জন্য দিচ্ছি। এবার যখন স্কুল গোয়ার্সে চলে এলো, স্কুল গোয়িং চিলড্রেন যারা, তাদের জন্য কি হচ্ছে, তাদের একটা এজ অলরেডি রয়েছে, তাদের খাবারে প্যাকড লাঞ্চটা কিরকম হবে,
সেটা যেন হয় একটা ব্যালেন্সড ফুড। তার মধ্যে ফ্রুটস থাকতে পারে, তার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে এবং প্রোটিন থাকবে। হুম, অর্থাৎ সেখানে আমি বাড়িতে বানানো কিছু কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মিক্সচার, সেটা চিড়ের পোলাও হতে পারে, ওয়ান পট মিল তাকে দেওয়া যেতে পারে। সে ওয়ান পট মিলের মধ্যে চিড়ের পোলাও, নর্মাল ভাতের পরিবর্তে যখন চিড়ের পোলাও দেওয়া হচ্ছে, এক তো সে আয়রন পাচ্ছে সেখান থেকে। খুব ভালো হয় যদি লাল চিড়ে দেওয়া হয়। এখন মার্কেটে কিন্তু লাল চিড়েও পাওয়া যায়, লাল চিড়ে যদি দেওয়া যায়। এবং পোলাও মানে চিড়ের পরিমাণটা বেশি তা কিন্তু নয়, চিড়ের মধ্যে বাকি জিনিসগুলোকেও সম পরিমাণ দিতে হবে। সেখানে পরিমাণ মতন সবজি এবং তার সাথে বাদাম দেওয়া যেতে পারে, এই সবকিছু দিয়ে একটা কম্বিনেশন। মানে অর্ধেক যদি আমি পোর্শন করি, এই যদি প্লেটটা করি, তার খাবারের 4টে ভাগ করলাম, ঠিক আছে। একটা ভাগে কার্বোহাইড্রেট ডেন্স যে খাবারটা, সেটা 1 কাপ নিচ্ছি। আচ্ছা, প্রোটিন ডেন্স যে খাবারটা, সেটা 1 কাপ নিচ্ছি, ঠিক আছে। আর বাকিটা ভেজিটেবল নিচ্ছি, আর তারপরে নিচ্ছি ফ্রুট। এই 4টে ভাগ। এবার চিড়ের পোলাও দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। চিড়ের পোলাও ধরুন আপনি চিড়ে নিচ্ছেন 1 কাপ, প্রোটিন মানে বাদাম, বাদাম নিতে পারেন, সয়াবিন নিতে পারেন। তো এই সবটা মিলিয়ে আপনি আরো 1 কাপ নিলেন, ঠিক আছে। 1 কাপ মানে 1 কাপই বলছি না, কিন্তু আমি মেজারমেন্টটা বলছি। বাদাম বা সয়াবিন এইসব নিয়ে 1 কাপ নিলেন। ভেজিটেবল সেখানে আপনি আরো 1 কাপ নিলেন, তাতেই কিন্তু ওটা ডেন্স হয়ে গেল। এর সাথে আমরা চাইলে তাকে আবার একটু ফ্রুটস দিতে পারি। যদি ফ্রুটস না দিতে পারি, তাহলে এই ভেজটাকেই এখানে রাখবো, মানে ভেজের পরিমাণটাকে হাফ করে দেবো, সরি ডাবল করে দেবো। এটাকে করা যেতে পারে। অথবা 1/3 করে সব কটা নিতে পারি, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটেই আমরা 1/3 করে রাখতে পারি। এইভাবে যদি কারোর স্কুল টিফিনটাকে প্ল্যান করতে পারি, তাহলে তার সারা দিনের এনার্জিটা কিন্তু ওই স্কুল টিফিন থেকে আসবে। আরেকটা মানে কমন কমপ্লিকেশন দেখা যায়, সেটা হচ্ছে বাচ্চা যখন স্কুলে যাচ্ছে। যখন স্কুলে যাচ্ছে ম্যাক্সিমাম কেসে হয়তো বাচ্চাকে প্লেন দুধ খাইয়ে পাঠানো হয়, অথবা প্যাকেট সিরিয়ালস যেগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া হচ্ছে। প্যাকেট সিরিয়ালসে কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্টস সেভাবে পাওয়া যায় না, কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট ছাড়া নিউট্রিয়েন্ট সেভাবে পাওয়া যায় না। এবার সিম্পল কার্বোহাইড্রেট মানে সে ইনস্ট্যান্টলি এনার্জিটা তার কিন্তু বেড়ে গেল, কিন্তু তারপরে আবার এনার্জিটা কমে যাবে। তখন সারাদিনে স্কুলে গিয়ে হয়তো তার দেখা যাবে ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, কথা বলতে ইচ্ছা করছে না, হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্টিভ হতে পারছে না, এগুলো হতে পারে। তাহলে সেক্ষেত্রে উপায় কি? আমরা যেটা বললাম যে একটা বাচ্চাকে আমি কালার অ্যাড করছি তার টিফিনে। এই কালার অ্যাডটা কিভাবে করছি? বাড়িতে প্লেন রুটি হচ্ছে, ঠিক আছে। প্লেন রুটি যেটা হচ্ছে, সেই রুটির মধ্যেই আমরা আজকে ধরুন গাজরের জুস করেছি। গাজরের জুস করার পরে জুসটাকে পুরো ছেঁকে নিলাম, এবং যে ফাইবারটা পড়ে রইল সেই ফাইবারটা দিয়ে আটাটা নিট করলাম, আটাটা মাখলাম ওই ফাইবারটা দিয়ে, অরেঞ্জ কালার হলো। এবং ওই যে গাজরের জুসটা বের করেছিলাম সেটা আমি বাচ্চাকে দিলাম মর্নিং এ, সকালবেলায়। তারপরে তাকে আরো কিছু ড্রাই ফ্রুটস দিতে পারি আমি, যেটা সে চিবিয়ে খেতে পারে, বা তখন আমি তাকে ফ্রুটস দিতে পারি, যে কোনো ফল, মিষ্টি জাতীয় ফল, নরম ফল অবশ্যই, সেটাও তখন তাকে দেওয়া যেতে পারে। এইগুলো দেওয়া হলো, এবং কালারটা আমি অলরেডি অ্যাড করলাম তার টিফিনে। এই যখন রুটিটা বানানো হলো, রুটির মধ্যে এবারে আমি প্লেন রুটি তরকারি বাচ্চা খেতে চাইছে না, সেটাকে যে তরকারিটা আপনি তাকে দিতে চাইছেন সেটাকে রুটির মধ্যে স্টাফিং করে যদি তাকে রোলের মতন করে বা র্যাপ বানিয়ে দিতে পারেন, সেটা তখন সে ইজিলি খেতে চাইবে। তো এই ধরনের কিছু টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তার প্যাকড লাঞ্চে, তাহলে বেটার হবে। ক্লিয়ার হলো? এইটুকু ক্লিয়ার সবার কাছে? কোনো প্রশ্ন? বেশ, এবার স্কুল এজ হয়ে গেল। স্কুল এজের পর ম্যাম এই জুস হ্যাঁ? গাজরের এই জুসের পদ্ধতি একটু বলুন। গাজরের গাজরের জুস আর গাজরের যে
ফাইবারটা অর্থাৎ ছিবড়েটা যেটা পড়ে থাকলো, গাজরের জুসটা দিয়েও আপনি কিছু বানাতে পারেন, আবার গাজরের ছিবড়েটা দিয়েও বানাতে পারেন, মানে ফাইবারটা দিয়েও আপনি রুটির মধ্যে স্টাফিং করে বা ওটা দিয়েও টিক্কি বানিয়ে, ধরুন গাজরের যে ফাইবারটা পড়ে রইলো সেই ফাইবারটার সাথে একটুখানি ছাতু মিশিয়ে বেসন দিয়ে তার সাথে আলুও দিতে পারেন বাইন্ডিং এর জন্য, বাট ব্রেড নয়, আলু দিতে পারেন, আলু সেদ্ধ, সেইটা দিয়ে তার মধ্যে কি গেল, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবটাই গেল। এরকম কিছু একটা টিক্কি বানিয়ে তাকে দেওয়া যেতে পারে। আর যে জুসটা সেটা তাকে সকালবেলায় দিন। যদি ওই জুসটা আপনি না ছাড়তে চান তাহলে প্লেন গাজরটাকে গ্রেট করে নিয়ে সেইটা দিয়েই ওই টিক্কি বানিয়ে তাকে টিফিনে দিতে পারেন। আর বাড়িতে তাকে ড্রাই ফ্রুটস এর একটা মিল্ক দিন, ড্রাই ফ্রুটস এর একটা মিল্ক স্মুদি তাকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করবো বাচ্চার মানে প্রি স্কুল এবং স্কুল লাঞ্চ দুটোর জন্যই। ওকে, ক্লিয়ার তো? গুড। আচ্ছা, তাহলে এরপরে এগুলো সবই হয়ে গেল। নেক্সট এবার যেটা আসে অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তাদের মাইন্ড অর্থাৎ তাদের সাইকোলজিক্যাল চেঞ্জেসটাও কিন্তু হতে থাকে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাতে শুধুমাত্র যে হেলথটাই মেন বা নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটাই মেন তা একদমই নয়, সাইকোলজিক্যাল চেঞ্জটা হতে থাকে। এবং মোস্টলি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস, পাগল বলছি না, সাইকোলজিক্যাল চেঞ্জেস কেন হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য। কি হচ্ছে, আমার খুব ভালো লাগছে হঠাৎ করে, বা কখনো আমার কিচ্ছু ভালো লাগছে না, ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছে, খুব অল্পতেই হয়তো আমি কষ্ট পাচ্ছি, খারাপ লাগছে, বা হয়তো কেউ কিছু বললো আমি ভীষণ সেন্সিটিভ হয়ে গেছি, আমার বাইরের খাবার খেতে হয়তো ভীষণ বেশি মন হচ্ছে। এইগুলো কিন্তু সব সময় আমরা বলতে পারি না যে তার সে ইচ্ছা করে করছে, কখনো কখনো হরমোনাল চেঞ্জেসও হয়। কারণ এই সময় তার হরমোনাল চেঞ্জেস এর জন্যই একটা ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই বডিতে কিছু পরিবর্তন আসছে, তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আলাদা আলাদা হচ্ছে। একটা ছেলের ক্ষেত্রেও যেরকম হচ্ছে, একটা ছেলের ক্ষেত্রেও তার গলার ভয়েসটাও ভারী হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হচ্ছে। তো এরকম বিভিন্ন চেঞ্জেস হতে পারে, যে কারণে আমাদের মুড সুইং আসতে পারে, আমাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস আসতে পারে। তখন মেজরলি মানে নিউট্রিশনের থেকেও মেজর পয়েন্ট হচ্ছে ওই ফেজটাকে বোঝা এবং সেই অনুযায়ী নেক্সট স্টেপ নেওয়া। যদিও আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড নিয়ে আমরা পরে আলোচনা করবো, মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ডায়েটরি ম্যানেজমেন্ট কি কি ধরনের এই সাইকোলজিক্যাল কমপ্লিকেশনস আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব আমরা পরে, অন্য একটা পুরো চ্যাপ্টারেই আলোচনা করব। তাও এটা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের চাইল্ডহুডের ডায়েটরি ম্যানেজমেন্ট কিন্তু এইটুকুতেই রয়েছে। আর বাকি যে নিউট্রিয়েন্টস গুলো, মানে কোন নিউট্রিয়েন্টটা বেশি দরকার কোনটা কম দরকার, এগুলো নিয়ে আমি আর ইন ডিটেল বলছি না, কারণ এটা পুরোটাই পিডিএফ এর মধ্যে একদম মানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো ওই জন্য আলাদা করে ওটা আর বোঝানোর কিছু নেই, এটা পুরোটাই আমরা জানি যে কেন আয়রনের রিকোয়ারমেন্ট বাড়ছে, কেন ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বাড়ছে। অলরেডি আমরা নিউট্রিয়েন্টস এর সময় এদের বেনিফিটস গুলো পড়ে এসেছি। ওকে, আজকের টপিকটা ক্লিয়ার সবার কাছে? ম্যাডাম একটা কথা জানার ছিল। বল। আমার এক রিলেটিভের একটা বেবি আছে, তার বয়স 2.5 বছর, ওয়েট হয়ে গেছে 9 কিলো 10 কিলো ওয়েট হয়েছে, কিন্তু তার এখনো 2.5 বছর, সে এখনো মানে মানে চলতেও পারছে না, বসতেও পারছে না, শুয়েই থাকছে, অথচ ঠিক মতন তার খাবার দাবার এটা ওটা স্টুল এটা ওটা সবই ঠিক হচ্ছে। প্রোটিন কম আছে খাবারের মধ্যে, অবশ্যই সেটাকে আগে অ্যানালিসিস করতে হবে। ডক্টর ওটা তো নিশ্চয়ই একটা প্রপার মানে ট্রিটমেন্টে আছে, মনিটরাইজেশনে তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে সেটা আর অন্য কোনো কমপ্লিকেশনস তো কিছু বলা নেই, না, অন্য কিছু নেই। প্রোটিন কম হচ্ছে, প্রোটিন, হ্যাঁ প্রোটিনটা একটু কম রাখতে হবে। এবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে না হয় যে এটা একটু দেরি করে স্টার্ট হয়, বাচ্চাদের পুরো যে চেঞ্জেস গুলো সেটাই দেরি করে হয়, অনেক বাচ্চারা কথা বলতেও শেখে দেরিতে। তো ওটা খুব বেশি কিছু নেই, নর্মাল ট্রিটমেন্টের মধ্যে থাকলেই ওটা ঠিক হয়ে যায়। বাকি খাওয়ার দিকে যদি নজর রাখতে হয় তাহলে অবশ্যই প্রোটিন ছাড়া এখানে আর কোনো রাস্তা নেই, প্রোটিনটা ভোগ করতে হবে। আচ্ছা, আর থেরাপিও চলবে? ওটা তো চলবেই একদম। আচ্ছা আচ্ছা,
ম্যাম 13 বছরের বাচ্চার ওই কফ প্রবলেমের জন্য কি করতে হবে? অতিরিক্ত কাশি। অতিরিক্ত কাশি, তার অ্যালার্জি রয়েছে, তার মানে বডিতে প্রোটিন কম এবং বডিতে ইনডাইজেশন বেশি রয়েছে। ভুলভাল খাবার খাওয়া হচ্ছে, যে খাবারটা তার বডিতে গিয়ে প্রপারলি ডাইজেস্ট হতে পারছে না। খাবার ঠিকঠাকই খায় কিন্তু আলসার প্রবলেমটা ছিল আগে। ওই তো, খাবার ঠিক ঠিক খায় সেটা নয়, তার ইনডাইজেশন হয়েছে মানেই আলসার হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বহুদিনের ইনডাইজেশনের পরে তারপর আলসার হয়। আলসার মানে হচ্ছে ঘা হয়ে যাওয়া, যদি আমরা একদম সিম্পলিফাই করে বলি। তাহলে ঘা কখন হবে? একদিনে ঘা হয় না, দিনের পর দিন এই সমস্যা হতে হতে তারপরে ঘা হয়ে যায়। তাহলে ইনডাইজেশনটা রয়েছে প্রচুর, সেটাকে আগে ঠিক করতে হবে। আমরা যখন এগুলো নিয়ে আলোচনা করব, এই টপিক গুলো নিয়ে, তখন আরো বেটার বুঝতে পারবেন যে কি ধরনের খাবার থেকে এই প্রবলেম গুলো আসে আর কিভাবে সেটা ঠিক করতে পারি। ঠিক আছে? ম্যাম এখন ওই বাদাম টাদাম গুলো বেশি খাওয়াতে হবে নাকি? ফাইবার বাদাম সবই খাওয়া যাবে, ফাইবারটা বেশি করে নিতে হবে, অ্যানিমাল ফুডটাকে কম নিতে হবে। দুধ মানে ডেয়ারি সবই ঠিকঠাক যেটা করছে। রয়েছে সেটা কম নিতে হবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে চলুন আমাদের আজকের মতন টপিকটা তো এখানেই কমপ্লিট হলো। ওকে, নেক্সট ক্লাসে তাহলে আবার আমরা নেক্সট আরেকটা ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।